প্রথম শ্রেণী সহজ পাঠ প্রথম ভাগের চতুর্থ পাঠের ছায়ার ঘমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে এসেছি। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা বা অভিভাবকেরা যে এই চ্যানেলের বৈশিষ্ট্য গুরুত্বটা বুঝেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও বুঝে উঠতে পারছেন না, তাদের বলছি আপনারা অনুগ্রহ করে চ্যানেলে আসুন, ঠকবেন না। আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি, আমাদের স্লোগান যত দেখবে তত এগোবে। তাহলে আজকের আমাদের পাঠ আমরা শুরু করি। ছায়ার ঘমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে। এখানে প্রথমেই বলি যে এখানে একটা গ্রাম্য একটা সুন্দর পরিবেশের ছবি এখানে তুলে ধরা হয়েছে। প্রতিটা ছত্রে ছত্রে অংশে অংশে এখানে দেখা যাচ্ছে গ্রাম্য এক একটা দৃশ্য এখানে সংযোজিত করা হয়েছে একসাথে। এখানে প্রথমে কি বলছে, গ্রামেতে আমাদের প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায়। এই গাছপালার জন্য গ্রাম্য পরিবেশটা একটা অপরূপ শোভা সৃষ্টি করে। সেখানে সূর্যের আলো যেমন প্রবেশ করে, তেমন ছায়াও দান করে এই সমস্ত গাছেরা। ফলে সেই যে গ্রাম, সেই গ্রামেতে কি হয়েছে না, বধূরা যেমন ঘমটা দিয়ে থাকে, সেই রকম ছায়ার ঘমটা দিয়ে আমাদের এই গ্রামখানি। দিঘি তার মাঝখানটিতে, আমাদের গ্রামের মাঝখানটাতে, পাড়ার মাঝখানটাতে দিঘি আছে। আগেকার দিনে প্রতিটা পাড়াতে বা গ্রামে সেখানে মাঝামাঝি জায়গাতে একটা করে দিঘি থাকতো। সেই দিঘির জলকে তখন মানুষ ব্যবহার করত, এমনকি পানীয় রূপেও তারা গ্রহণ করত। এখন সে পরিস্থিতি পাল্টেছে। সেই সমস্ত যে সমস্ত বড় বড় দিঘি, সেগুলো আস্তে আস্তে ভরাট হয়েছে। সেখানেতে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে। সেটা আমাদের অন্য প্রসঙ্গ, কিন্তু তবুও এসে যাচ্ছে। দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে। তার চারপাশেতে কি আছে না, তাল বনের সারি, অর্থাৎ তাল গাছ পরপর সেইখানেতে চারধারেতে গাছগুলি বড় হয়ে দাঁড়িয়ে আছে। বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। এখানে গ্রামের আরেকটা পরিবেশ কি না, গ্রাম্য যে পথ, সেখানে আঁকা বাঁকা গলিপথ দেখতে পাওয়া যায়। আর দূর থেকে সেই দিঘির জল সংগ্রহ করার জন্য গ্রামের বধূরা, মেয়েরা আসে কলসি নিয়ে, তারা জল নিতে আসে। আর এই পথে দেখা যাচ্ছে কি না, বাঁশ গাছ রাস্তার ধারে ধারে, সেগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়েছে, প্রায় রাস্তার উপরে যেন ঝুঁকে এসে পড়েছে। আর তাদের ঝুরু ঝুরু পাতাগুলি নড়ছে, কাঁপছে, আবার কিছু পাতা শুকনো ঝরে ঝরে পড়ছে। পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে, চাল ডাল বেচে, তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। পথের ধারেতে একদিকেতে হরিমুদি, সে দোকান নিয়ে বসেছে, মুদির দোকান। সেই মুদির দোকানেতে আমাদের প্রত্যেকদিন জীবনেতে সাধারণভাবে যে জিনিসগুলো না হলে আমাদের চলে না, সেই জিনিসগুলো নিয়ে বসেছে। কি না, চাল ডাল তেল নুন, খয়ের সুপারি চুন, এ সমস্ত আমাদের দ্রব্য সামগ্রী নিয়ে সেই হরিমুদি দোকান নিয়ে বসেছে। আবার অপরদিকে কি দেখা যাচ্ছে, ঢেকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি, বিদু গয়লানি মায়ে পই, সকালবেলায় গরু ধয়। এখানে সকালবেলা আরেকটা দৃশ্য দেখা যাচ্ছে যে বুড়ি, এক পাড়ার বুড়ি, সে কি করছে দেখা যাচ্ছে, সে ধান ভাঙছে। কিসে করে না, ঢেকি করে। এই ঢেকি শব্দটা এখনকার ছেলেমেয়েরা শুনতে পারে, কিন্তু দেখতে পায় না ঢেকি জিনিসটা কি। তো সেই ঢেকিতে, তখনকার দিনেতে ঢেকিতে দ্বারাই হচ্ছে কি না, ধানকে ভেঙে চাল বার করা হতো। এখন আমাদের ধান কল আছে, সেখানেতে চাল কল আছে, সেখানেতে ধান থেকে চাল সরাসরি বার করার ব্যবস্থা আছে। তো সেই ঢেকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে আবার কি না, খই মুড়ি ভাজে। খোলা মানে মাটির বড় গামলার মতো জিনিস, সেখানে উনুনেতে বসিয়ে সেখানে কি করছে না, চাল থেকে মুড়ি খই তৈরি করছে, যে মুড়ি খই আমরা খাই। বিধু গয়লানি, সে আবার মানে ছেলেকে সঙ্গে নিয়ে, মায়ের ছেলে একসাথে মিলে কি করছে না, গরুর দুধ দইছে। আঙিনায় কানাই বলায়
রাশি করে সরিষা কলায়, বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। আঙিনা মানে উঠান, উঠানেতে কানাই বলাই, এরা দুজনে মিলে যে জমি থেকে সর্ষে এনেছিল সেগুলিকে এক জায়গাতে জড়ো করছে। আবার তার পাশেই দেখা যাচ্ছে যে বড় বউ মেজ বউ তারা একসাথে মিলে গোয়াল ঘর পরিষ্কার করেছে, সেখানে গরুর গোবর ছিল, সে গোবর থেকে তারা ঘুঁটে দিচ্ছে ঘরের পাঁচিলে। এখানে একটা সুন্দর একটা আমরা সকালকার একটা গ্রামের একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা গ্রাম্য পরিবেশের ছবি তুলে ধরেছে। আশা করি তোমাদের এই কবিতাটির যে সারমর্ম গদ্যরূপটা তোমরা শুনলে, এ থেকে স্বাভাবিকভাবেই একটা ছবি তোমরা চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। এবার যা প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো এর পরের অংশে এখনই তোমাদের সাথে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, তাহলে সহজেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রথম পাঠ সহজ পাঠ, প্রথম ভাগ। চতুর্থ পাঠ কবিতা ছায়ার ঘমটা মুখে টানি। প্রথমে আমরা এক বাক্যে উত্তর দাও। ক বিভাগ। আমাদের পাড়াটিতে কিসের ঘমটা মুখে টানা আছে? আমাদের পাড়াটিতে গাছের ছায়ার ঘমটা মুখে টানা আছে। আমাদের পাড়ায় দিঘিটা কোথায় অবস্থিত? দিঘিটা পাড়ার মাঝখানে অবস্থিত। পাড়ার দিঘির চারপাশে কোন গাছের সারি আছে? পাড়ার দিঘির চারপাশে তাল গাছের সারি আছে। সরু গলি দিয়ে মেয়েরা কি করতে আসে? বাঁকা এক সরু গলি দিয়ে মেয়েরা দিঘিতে জল নিতে আসে। কোন গাছের পাতাগুলি ঝুরু ঝুরু নড়ে? বাঁশ গাছের পাতাগুলি ঝুরু ঝুরু নড়ে। হরিমুদি কোথায় দোকান নিয়ে বসেছে? পথের ধারেতে এক জায়গায় হরিমুদি দোকান নিয়ে বসেছে। হরিমুদি কি বেচে? হরিমুদি চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন আরও কত কি বেচে। বুড়ি কি করে? বুড়ি ঢেকিতে ধান ভানে আর খোলাতে খই মুড়ি ভাজে। বিধু গয়লানি কি করে? বিধু গয়লানি মায়ে পই মানে মায়ের ছেলে মিলে সকালবেলায় গরু দয়। কে গরু দুধ দয়? মানে আবার ঘুরিয়ে প্রশ্ন করা হলো। বিধু গয়লানি মায়ের ছেলে মিলে সকালবেলায় গরু দয় মানে দুধ দয়। কে আঙিনায় সর্ষে কলাই জড়ো করে? কানাই বলায় আঙিনায় সর্ষে কলাই জড়ো করে। ঘরের পাঁচিলে কে ঘুঁটে দেয়? বড় বউ মেজ বউ মিলে ঘরের পাঁচিলে ঘুঁটে দেয়। খ বিভাগ অর্থ লেখো। ছায়া মানে অন্ধকারময় অঞ্চল। ঘোমটা মানে অবগুণ্ঠন। এখানে ঘোমটাটা কথ্য ভাষা, চলিত ভাষা, আর অবগুণ্ঠন এটা হচ্ছে সাধু ভাষা। তো আমাদের ঘোমটার অর্থ একটা হলো অবগুণ্ঠন। দিঘি মানে বড় জলাশয় বা সরোবর। পথ মানে রাস্তা। বেচে মানে বিক্রয় করে বা বিক্রি করে। আঙিনা মানে উঠান। পাঁচিল মানে প্রাচীর। ঘুঁটে এটা এক কথায় বলা যায় না, এটা একটা বিস্তারিতভাবে অর্থ গরুর গোবর থেকে তৈরি শুকনো জ্বালানি। ঢেকি ভারী কাঠের তৈরি ধান ভাঙার এক ধরনের যন্ত্রবিশেষ। এটা অতীতকালে ছিল, গ্রামাঞ্চলে এখন টুকিটাকি দেখতে পাওয়া যায়, এর ব্যবহার নেই এখন যেহেতু উন্নত যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। এই জন্য ধান থেকে চাল সহজে বার করার জন্য উন্নত যন্ত্র বের হয়েছে, ঢেকির ব্যবহার আর বিশেষ নেই। ভিত মানে ভিত্তি। গলি মানে সরু রাস্তা, বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। মেয়ে মানে কন্যা। বাঁকা মানে বক্র, এটাও বাঁকাটা চলিত ভাষা, বক্রটা সাধু ভাষা। পো মানে ছেলে বা পুত্র। রাশি মানে জড়ো মানে জড়ো করা। ঘর মানে বাড়ি। তাহলে এখানে এই অর্থলেখাটা এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে থেকে যথেষ্ট হচ্ছে ভালো ভালো এর অর্থ জানতে পারলে তোমরা। এবার আসি বিপরীত অর্থ লেখো। ছায়া একবারে লিখতে পারি ছায়াহীন। দিঘি ডোবা। বাঁকার বিপরীত অর্থ সোজা। বেচে বিপরীত অর্থ কেনে। সকালবেলা বিপরীত অর্থ বিকেলবেলা। সরু বিপরীত অর্থ মোটা। গলির বিপরীত অর্থ রাজপথ। মেয়ের বিপরীত অর্থ ছেলে।
পো বিপরীত অর্থ ঝি বা মেয়ে। ঘ বিভাগ, বাক্য গঠন করো। ছায়া, গাছের ছায়ায় একটু বিশ্রাম নেওয়া যাক। ঘোমটা, ঘোমটা দেওয়া মায়ের মুখ দেখতে ভালো লাগে। দিঘি, গ্রামের দিঘিগুলো সব মজে গেছে। তার মানে কি মজে গেছে মানে এখানে মানেটা এখানেও জানা উচিত, সেটা হচ্ছে যে গভীরতা কমে গেছে, সব নোংরা আবর্জনা ফেলে রাস্তাঘাটের ধুলো সব বালি সব জমা পড়ে সেখানে গভীরতা কমে গেছে, তাকে বলে মজে গেছে। গলি, গ্রামের গলিপথ ধরে আমাদের বাড়ি যেতে হয়। ঝুরু ঝুরু, মৃদু হাওয়ায় গাছের পাতাগুলো ঝুরু ঝুরু নড়ছে। তালবন, আমাদের গ্রামের দিঘির পাড়ে তালবন রয়েছে। পাড়া, আমাদের পাড়াটি সবুজ গাছপালায় ভরা। আঙিনা, আমাদের বাড়ির আঙিনায় একটা তুলসী মঞ্চ আছে। রাশি, খামারের একদিকে রাশি করা ধানগুলোকে বস্তায় তোলো। ঘুঁটে, এখনও গ্রামের মানুষেরা ঘুঁটেকে জ্বালানি হিসাবে ব্যবহার করে। পাঁচিল, আমাদের বিদ্যালয়ের চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। এবার আমাদের শূন্যস্থান পূরণ করো, এটা আমাদের শেষ পর্ব, তাহলে আমাদের 5টি পর্ব নিয়ে আলোচনা হয়ে যাবে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ নিতে আসে যত মেয়ে, পাশে আমি উত্তর আগের মতো এবারেও লিখে দিয়েছি, পাশে সমস্ত উত্তরগুলো রয়েছে। জল নিতে আসে যত মেয়ে, ড্যাশ ঝুঁকে ঝুঁকে পড়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। ড্যাশ তারি চারি ভিতে, তাল বন তারি চারি ভিতে। ড্যাশ পাতাগুলি নড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। ড্যাশ তার মাঝখানটিতে, দিঘি তার মাঝখানটিতে। ড্যাশ মুদি বসেছে দোকানে, হরি মুদি বসেছে দোকানে। ড্যাশ করে সরিষা কলায়, রাশি করে সরিষা কলায়। ড্যাশ দেয় ঘরের পাঁচিলে, ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। ড্যাশ পেতে ভাজে খইমুড়ি, খোলা পেতে ভাজে খইমুড়ি। সকালবেলায় ড্যাশ দয়, সকালবেলায় গরু দয়। ড্যাশ গয়লানি মায়ে পোয়, বিধু গয়লানি মায়ে পোয়। ড্যাশ পেতে ধান ভানে বুড়ি, ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি। তাহলে আমাদের এখানেতে পঞ্চম পর্ব যেটা শূন্যস্থান পূরণ করো, এটা দিয়ে আমাদের সামগ্রিকভাবে প্রশ্ন উত্তর পর্বটা শেষ হলো। আশা করি তোমরা এখানটা থেকে যথেষ্ট উপকৃত হবে। আমি ছাত্রছাত্রী, আমি বন্ধুদের কথাটা বলছি, তোমরা মন দিয়ে তোমরা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা অবশ্যই তোমরা উপকৃত হবে, হচ্ছেও তাই, তাই নয় কি? তো অভিভাবকদের বলছি, আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা ভালো করে দেখুন, বুঝুন, তফাৎটা অবশ্যই বুঝতে পারবেন। আর যদি বুঝতে পারেন তাহলে তো একটা আবেদন আছেই, আপনার অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও বেশি আমরা প্রেরণা পাবো, আরও আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারবো। তাহলে এই পর্যন্ত, আপনাদের প্রতি ধন্যবাদ, ছোট ছোট ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা রইল। ঠিক আছে।